অনেকেই একটা প্রশ্ন বারবার করেন, আওয়ামী লীগ তো 96 সালে আন্দোলন করে বিএনপিকে ফেলতে পেরেছিল, বিএনপি কেন এখন আন্দোলন করে আওয়ামী লীগকে ফেলতে পারছে না? কেউ কেউ প্রশ্ন করেন, আওয়ামী লীগ তো 2006 সালে মাত্র কয়েকদিন আন্দোলন করেই একটা তত্ত্বাবধায়ক সরকার নতুন করে নিয়ে আসতে পেরেছিল, যেটা 111 সরকার বলে পরিচিত। আওয়ামী লীগ বলে তাদের আন্দোলনের ফসল, আবার বলে সেনা সমর্থিত, এবং সেটা নাকি কলঙ্কজনক অধ্যায়। যাই হোক, কিন্তু মানুষ এই উদাহরণগুলো টেনে আনে। আওয়ামী লীগ পেরেছিল, বিএনপি কেন পারছে না? আমি এইটার উত্তর দিতে গিয়ে লক্ষ্য করেছি যে আমরা যারা বিএনপির কর্মী আছি, আমরা প্রায় বলি যে আমাদের 50 লক্ষের উপর নেতা কর্মীর বিরুদ্ধে মামলা আছে, 1.5 লক্ষের উপরে মামলা, আমাদের চেয়ারপারসন থেকে শুরু করে একেবারে ওয়ার্ড লেভেলের কর্মী পর্যন্ত কেউ এই মামলার তালিকার থেকে বাদ নাই। আমাদের নেতাদেরকে গুম করা হয়েছে। আমরা জানি যে গত 10 বছরে 600-র উপরে মানুষ গুম হয়েছে, এবং তারা ম্যাক্সিমামে বিরোধী দল বা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আমরা বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছি, আমাদের নেতাদের কর্মীদের ধরে নিয়ে যাওয়া হয়েছে, পুলিশ গুলি করে মেরে ফেলেছে বিনা বিচারে, আমাদের টর্চার করে কাস্টাডিতে ফেলে রাখা হয়েছে দিনের পর দিন, আমাদের আয়না ঘরের মতন জায়গায় নিয়ে আটকে রাখা হয়েছে। আমরা সকলেই এই কথাগুলো কিন্তু আলোচনা করি। আজকে আমি 3টা ঘটনার কথা বলবো। এই 3টা ঘটনা খুব স্পষ্টভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমরা আসলে কি ধরনের সরকারের অধীনে আছি। 3টা ঘটনা একেবারেই 3 রকম। 3টা ঘটনা পরস্পরের সঙ্গে সম্পর্কিত নয়, কিন্তু 3টা ঘটনাই খুব স্পষ্টভাবে ইঙ্গিত করে আমরা কি ধরনের ফ্যাসিস্ট বা কি ধরনের একটা সরকারের অধীনে আসলে আমাদের এই সংগ্রামটা চালাতে হচ্ছে। আমরা আজকে 14ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিবস উপলক্ষে বিএনপি শহীদদের প্রতি, শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি কর্মসূচি হাতে নিয়েছিল। আজকে রাত 10টা, মানে গতকালকে রাত 10:40 বিএনপির গুলশান অফিসে পুলিশ রেড দেয়। গুলশান থানার ওসি সহ প্লেন ক্লদিং বা সাদা পোশাকে 15 থেকে 16 জন পুলিশ অফিসার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা গুলশান অফিসে যান। তারা গুলশান অফিস তছনছ করেন, এবং আমরা যে রিংটা বানিয়েছিলাম, ফুলের রিং যেটা আজকে দেওয়ার কথা, সেটাকে তারা ছিনিয়ে নিয়ে যায়। এবং যাওয়ার সময় তারা শাসিয়ে যায় যারা অফিসের স্টাফ ছিলেন গুলশান অফিসে, যে কালকে যদি বিএনপির কেউ কোনো রকম কোনো কর্মসূচিতে যায়, শহীদ বুদ্ধিজীবী স্তম্ভে শ্রদ্ধা জানাতে যায়, তাহলে একদম শক্ত ব্যবস্থা সরকারের তরফ থেকে নেওয়া হবে। নির্বাচনের একটা আমেজ তুলবার চেষ্টা করছে সরকার। এই আমেজ যখন তারা তুলবার চেষ্টা করছে, তখন প্রধান বিরোধী দলের 2টো কার্যালয়, পল্টন অফিস এবং গুলশান অফিস, 2টো কার্যালয় তালা। 64টা জেলার প্রায় 56টা জেলার অফিসগুলোতে তালাবদ্ধ করে রেখেছে পুলিশ। সেখানে কোনো নেতাকর্মীকে প্রবেশ করতে দেওয়া হয় না। কেউ যদি সেই তালা খুলতে যায়, তাকে ধরে নিয়ে যাওয়া হয়। এরকম একটি অবস্থায় বিরোধী দলকে রাজনীতির মাঠ থেকে একেবারে সরিয়ে দেবার সব রকম চেষ্টা করে, এবং রাষ্ট্রের যেই বাহিনীগুলো আছে তাদেরকে এই কাজে ব্যবহার করে সরকার একটি নির্বাচন করবার চেষ্টা করছে। এবং এই সময়ে যখন বিএনপির চেয়ারপারসন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, অ্যাক্টিং চেয়ারম্যান দেশে ফিরতে পারছেন না, মহাসচিব কারাগারে, স্ট্যান্ডিং কমিটি মেম্বাররা কারাগারে, তখনও তারা কতটুকু ভয়ে ভীত যে 14 তারিখে একটা শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি, সেটাতেও তাদের বাধা দিতে হয়। সেটাও করবার আগের রাতে বিএনপি অফিস তল্লাশি চালাতে হয়, বিএনপি অফিসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পাঠাতে হয়, এবং আমাদের ফুলের যে রিং সেটাও কেড়ে নিতে হয়। কতটা দেউলিয়া হলে এটা সম্ভব? একই দিন আরেকটি ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে নতুন শিক্ষাক্রম নিয়ে দেশে তোলপাড়। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সকলের মধ্যে এক ধরনের হতচকিত ভাব, কি হচ্ছে এসব। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যে ভিডিওগুলো দেখতে পাচ্ছি, তার কিয়দাংশ যদি সত্য হয়, পুরোপুরি সত্য হবার দরকার নাই, তার কিছুটাও যদি সত্য হয়, ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আটকে না উঠে কোনো উপায় থাকে না। আমাদের সন্তান কোথায় যাচ্ছে, কি শিখছে, কি শেখানো হচ্ছে, ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে তৈরি হচ্ছে, সেটা চিন্তা করলে যদি এই ভিডিওগুলোর কিছুটাও সত্য হয়ে থাকে, সেটা ভয়ঙ্কর একটি ভবিষ্যৎ ইঙ্গিত করে। সেই শিক্ষাক্রম নিয়ে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক আছেন, তারা একটি আলোচনা সভার আয়োজন করেছিলেন, মতবিনিময় সভার আয়োজন করেছিলেন, এবং সেটা বিশ্ববিদ্যালয়ে একটি হল বুক করে সেই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভা শুরু হওয়ার ঠিক 10 মিনিট আগে উচ্চ পর্যায় থেকে নাকি ফোন করে, সরকারের উচ্চ মহল থেকে ফোন করে জানানো হয় যে এই প্রোগ্রামটি করা যাবে না। তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক আছেন, তারা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান, এবং সেখানে সেই প্রতিবাদ সমাবেশে সেই শিক্ষা কার্যক্রম নিয়ে যে আলোচনা হওয়ার কথা ছিল, সেই আলোচনাটি আর হয় না, পণ্ড হয়ে যায়। কিন্তু সেই প্রতিবাদ সভায় শিক্ষকরা কিরকম রাষ্ট্রে বাস করছেন, কোন সমাজে তারা আছেন, কি ধরনের সরকার দ্বারা তারা শাসিত হচ্ছেন, সেই বিষয়গুলো তাদের প্রতিবাদে উঠে আসে। এর মধ্যে রাখাল রাহার একটি বক্তব্য আমার নজরে এসছে, এবং তিনি খুব
চমৎকারভাবে আমাদের বর্তমান যে পরিস্থিতি সেটাকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, কারিকুলাম নিয়ে কথা বলার জন্য, নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে কথা বলার জন্য অভিভাবকদের বিরুদ্ধে সরকার মিথ্যা মামলা দিয়েছে, তাদের আটক করেছে, 24 ঘন্টা গুম করে রেখে তাদের রিমান্ডে নেওয়া হয়েছে, এরপর তাদের জামিন আবেদন মঞ্জুর না করে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, আজ মিলনায়তন ব্যবহারের অনুমতি বাতিলের প্রসঙ্গে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ই না, রাষ্ট্রের প্রতিটি জায়গায়, প্রতিটি কর্নারে এমন নেক্কারজনক ঘটনা ঘটছে। তাই বিগত ঐতিহ্য, 73-এর অধ্যাদেশ সবকিছু ফালতু মনে হয়। তার যারা সহকর্মী আছেন, শিক্ষক আছেন, তারা এই প্রতিবাদ সমাবেশে 73-এর অধ্যাদেশের কথা তুলেছিলেন, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের কথা তুলেছিলেন। ওপরের মহলের কোনো ফোনে 10 মিনিট আগে, একটা প্রোগ্রাম শুরু হওয়ার 10 মিনিট আগে বুকিং দেওয়া হল যে বাতিল করা যায় না, সেই প্রশ্ন তারা তুলেছিলেন। তারা প্রশ্ন তুলেছিলেন বাক স্বাধীনতার বিষয়ে, তারা প্রশ্ন তুলেছিলেন খুব মজার বিষয়, তারা প্রশ্ন তুলেছেন যে যেখানে আমরা নির্বাচন বা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির নিয়ে কোনো আলোচনা হবে না, হবে শিক্ষাক্রম নিয়ে, সেখানেও কেন সরকার এত ভীত? আমার প্রশ্ন একজন নাগরিক হিসেবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে, যদি আলোচনা সভাটি আগামীর নির্বাচন এবং রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়েও হতো, তারপরেও কি ন্যূনতম গণতান্ত্রিক যদি দেশ হয়ে থাকে, সেই দেশে যদি বাক স্বাধীনতা থেকে থাকে, কথা বলবার মত প্রকাশের স্বাধীনতা থেকে থাকে, তাহলে তো নির্বাচন বা রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি নিয়ে আলোচনা চলতেই পারে। সেই আলোচনাও তো বন্ধ করার কথা না। সেখানে একটি শিক্ষাক্রম নিয়ে আলোচনা, সেটাও বন্ধ করে দিল সরকার। শেষ যে খবরটির দিকে আপনাদের দৃষ্টি ফেরাবো, সেটি হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের 10টি মামলার জামিন আবেদন নামঞ্জুর করেছে নিম্ন আদালত। তারা বলেছে হাইকোর্টে যেতে হবে, যেহেতু ওই 10টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়নি, সেহেতু নাকি জামিন দেবার কোনো এখতিয়ার নিম্ন আদালতের নাই। আমি বিরাট কোনো আইনজীবী না, আইনের বিরাট কোনো পণ্ডিত না, তবে আমার যে সাধারণ জ্ঞান আছে আইনে, তাতে আমি এটুকু অন্তত জানি যে অ্যান্টিসিপেটরি বেল যদি হাইকোর্টে চাইতে হয়, ওনাকে সশরীরে সেখানে উপস্থিত থাকতে হবে, এবং যেহেতু উনি কারাগারে আছেন, ওনাকে হাইকোর্টে গিয়ে বেল চাওয়া ওনার পক্ষে এখন সম্ভব নয়। 1 2 হচ্ছে উচ্চ আদালত আজকাল অ্যান্টিসিপেটরি বেল দেয় না, দিতে চায় না। তারা সবসময় প্রেফার করে নিম্ন আদালতে গিয়ে জামিন চাইতে, ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে জামিন চাইতে। তাহলে আজকে কেন ম্যাজিস্ট্রেট কোর্ট বলছে গ্রেপ্তার দেখানো না হলে জামিন দেয়া যাবে না? এই নতুন কথাটি আজকে নতুনভাবে শিখলাম। গ্রেপ্তার দেখানো না হলে নাকি জামিন দেয়া যায় না। বাংলাদেশ কোন পথে হাঁটছে, বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, সেটা আসলে একজন শুধু রাজনৈতিক কর্মী হিসেবে নয়, একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমার কাছে একটা বিরাট বড় প্রশ্ন, একটা বিরাট আতঙ্কের বিষয়। বাংলাদেশে এখন রাজনীতি করা, বিরোধী দলের রাজনীতি করা, ভিন্ন মত পোষণ করা, সরকারি দলের সঙ্গে একমত না হওয়া, রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে কাজ করার মতন। সেখানে কেউ যদি আজকে প্রশ্ন তোলেন 96-এর পরিস্থিতি বা 2006-এর পরিস্থিতি নিয়ে, আমি বলবো সেই সময় তো ফেরেশতারা, মানে স্বর্গ ছিল বাংলাদেশ। আজকের সাথে যদি তুলনা করেন, সেই সময় বাংলাদেশ স্বর্গ ছিল। এমনকি অনেকে এই কথাও বলেন যে এমনকি এরশাদকে আমরা স্বৈরাচার বলি। 80-র দশকের সাথে যদি আজকের বাংলাদেশের রাজনীতির সময় তুলনা করা হয়, সেই সময়টাকে অনেকে বেহেশতের সঙ্গে তুলনা করতে রাজি।